সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম এসকিউএল। এসকিউএল কি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ডেটাবেসের উপর আমরা ডিফারেন্ট অপারেশন করতে পারি। ডেটাবেস বলতে এখানে আরডিবিএমএস কে বোঝানো হচ্ছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই জিনিসগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি। যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য একটুখানি বলে দিই কনটেক্সটটা। তাহলে এসকিউএল দিয়ে আমরা ডেটাবেসের উপর ডিফারেন্ট অপারেশন করতে পারি। এখানে ডেটাবেস বলতে আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝানো হচ্ছে, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, রো এবং কলম ফরম্যাটে। এবার এই এসকিউএল যে ডিফারেন্ট অপারেশন করে ডেটাবেসের উপর, এই অপারেশনের উপর ভিত্তি করে এসকিউএল স্টেটমেন্টগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ফেলা হয়। যেমন কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আজকে থেকে আমরা পড়বো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এই যে ক্যাটাগরিগুলো বলছি, এগুলো কি যে এসকিউএল স্টেটমেন্টগুলো ডেটাবেসের স্ট্রাকচারের উপর কাজ করে। যেমন কি কোনো একটা টেবিলকে ক্রিয়েট করা, কোনো একটা টেবিলকে ড্রপ করা, কোনো একটা টেবিলকে অল্টার করা। এই অপারেশনগুলো করতে গিয়ে আমরা যে এসকিউএল স্টেটমেন্টগুলোকে লিখি, সেগুলোকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলা হয়, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। এবার এই যে টেবিলের মধ্যে আমরা কি আরডিবিএমএস এ ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, তাহলে টেবিলের মধ্যে ডেটা আছে। এই টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে যে এসকিউএল স্টেটমেন্টগুলোকে লেখা হয়, সেগুলোকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেমন কি কোনো একটা সাপোজ একটা আমার টেবিল আছে এমপ্লয়ি ডিটেল, তোমার অর্গানাইজেশনে একটা নতুন এমপ্লয়ি এলো, তার মানে কি একটা নতুন রেকর্ড ইনসার্ট হলো, এটা একটা অপারেশন। কিংবা কারো মোবাইল নাম্বার আপডেট হলো, তাহলে কি ওই এমপ্লয়ির মোবাইল নাম্বারটা তুমি আপডেট করবে, এটা একটা অপারেশন। তাহলে এর জন্য যে এসকিউএল স্টেটমেন্ট লিখবে সেটাও ডেটা ম্যানিপুলেশন আন্ডার পড়ে। কিংবা কোনো একটা টেবিল থেকে ভুল ডেটা এন্ট্রি হয়ে গেছে, সেটাকে তুমি ডিলিট করতে চাও, তাহলে এটা একটা অপারেশন। এবার কোনো জায়গায় সিলেক্ট কোয়ারি কিংবা ডেটা রিট্রিভটাকেও ডেটা ম্যানিপুলেশনের আন্ডারে ফেলা হয়। কিংবা এই রিট্রিভ কোয়ারিগুলো মানে সিলেক্ট কোয়ারিকে অনেক জায়গায় ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজের আন্ডারেও ফেলা হয়। একটুখানি থিওরি দেখি, সাথে কোড লিখবো। আমরা এই ডকুমেন্টস দেখে পড়বো। এই ডকুমেন্টসে আমরা অলরেডি এত কিছু ডিসকাস করে নিয়েছি। আজকে থেকে আমরা পড়বো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে। আমরা যে ডকুমেন্ট থেকে ভিডিওতে ডিসকাস করি, সেই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে, তোমরা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ সাবসেট অফ এসকিউএল। অবশ্যই এসকিউএল কি? এসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা ডেটাবেসের উপর কাজ করতে পারি। এর সাবসেট মানে কি? ওই এসকিউএল স্টেটমেন্টগুলোর মধ্যে যে এসকিউএল স্টেটমেন্টগুলো ডেটা ম্যানিপুলেট করতে সাহায্য করে, সেগুলোকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কারেক্ট? এর জন্যই বলা হচ্ছে সাবসেট অফ এসকিউএল। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ সাবসেট অফ এসকিউএল। ইট ইজ ইউজড টু ইন্টারাক্ট উইথ অ্যান্ড ম্যানিপুলেট দ্য ডেটা স্টোরড ইন এ ডেটাবেস। মানে কি? এই এসকিউএল স্টেটমেন্টগুলো দিয়ে আমরা ডেটাবেসের সঙ্গে, ডেটাবেসের যে ডেটাগুলো স্টোর করা আছে সেগুলোর সঙ্গে ইন্টারাক্ট করি, কিংবা সেগুলোকে ম্যানিপুলেট করি। ইট এনেবলস ইউজার টু পারফর্ম অপারেশন দ্যাট ইনভলভ রিট্রিভিং, ইনসার্টিং, আপডেটিং অ্যান্ড ডিলিটিং ডেটা রেকর্ডস। বুঝতে পারলে? তার মানে কি ডিএমএল এর আন্ডারে কি হতে পারে? রিট্রিভিং, ইনসার্টিং, আপডেটিং অ্যান্ড ডিলিটিং ডেটা রেকর্ডস। বুঝতে পারলে? এবার এখানে দেখো রিট্রিভিং লিখে রেখেছি। রিট্রিভিংটাকে আমি একটু ব্লু মার্ক করে রেখেছি, কারণ কি অনেক জায়গায় রিট্রিভ করা মানে সিলেক্ট কোয়ারি লেখা, সেটাকে না একটা আলাদা ক্যাটাগরির মধ্যে ফেলা হয়, ডিকিউএল বলা, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আর যেগুলো রাইট অপারেশন মানে ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলোকে না ডেটা ম্যানিপুলেশন আন্ডারে ফেলা হয়। তাই তোমাকে যদি বলে যে ডেটা ম্যানিপুলেশন আন্ডারে কী কী অপারেশন হয়, তুমি লিখবে ইনসার্ট, আপডেট, ডিলিট, রিট্রিভিং। তারপরে তুমি একটু ডিটেলও বলতে পারো যে কোনো জায়গায় রিট্রিভিংকে আরেকটা সেপারেট ক্যাটাগরির মধ্যে ফেলা হয়, সেটা হচ্ছে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কারণ কি রিট্রিভ দিয়ে ডেটা ম্যানিপুলেট হয় না, শুধু ডেটাকে রিড অনলি মানে অ্যাক্সেস করা, শুধু রিড অনলি অপারেশন হয়। কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট দিয়ে আমরা রাইট অ্যাক্সেস করি, ঠিক না? কোনো একটা জিনিস, কোনো একটা ফাইলে ইনসার্ট করছো, কোনো একটা ফাইলে একটা রোকে ডিলিট করছো, কোনো একটা ফাইলের রোকে আপডেট করছো, মানে কি এটা রাইট অপারেশন। কিন্তু তুমি যদি শুধু ফাইলটাকে ওপেন করে রিড করো, তাহলে সেটা করে রিড অপারেশন। এর জন্যই এই রিট্রিভিংটাকে কোনো জায়গায় ডিকিউএল এর আন্ডারে ফেলা হয়। এর জন্য এটাকে আমি ব্লু মার্ক করে রেখেছি, ঠিক আছে? এবার দেখো এখানে দেখি কি বলছে, সিলেক্ট অ্যান্ড ডিকিউএল। কি বলছে? সাম ফ্রেমওয়ার্ক ক্লাসিফাই সিলেক্ট আন্ডার ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই যে সিলেক্ট কোয়ারি দিয়ে আমরা রিট্রিভ করি, ঠিক আছে, ডেটা ফেচ করি। তাই জন্য বলছে সাম ফ্রেমওয়ার্ক ক্লাসিফাই সিলেক্ট আন্ডার ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কিছু জায়গায় সিলেক্ট কোয়ারিকে ডিকিউএল এর আন্ডারে ফেলা হয়। টু ডিস্টিংগুইশ রিড অপারেশন, ওই যে বললাম তুমি শুধু ডেটা রিড করছো, ওর মধ্যে কোনো অপারেশন করছো না। এর জন্য বলছে টু ডিস্টিংগুইশ রিড অপারেশন মানে কোয়ারিং ফ্রম রাইট অপারেশন মানে মডিফাইং। এর জন্য ডেটা ম্যানিপুলেশন বলতে যে রাইট অপারেশনগুলো হচ্ছে সেগুলোকেই বলা হচ্ছিল, ঠিক আছে? এর জন্যই
কোনো ফ্রেমওয়ার্কে এই সিলেক্ট কিংবা রিট্রিভিংটাকে একটা সেপারেট ক্যাটাগরির মধ্যে ফেলছে, টু ডিস্টিংগুইশ মানে আলাদা করার জন্য রিড অপারেশন ফ্রম রাইট অপারেশন। রাইট অপারেশন মানে ম্যানিপুলেট করছে, রিড অপারেশন মানে ফেচ করছে। এর জন্য রিট্রিভিং কিংবা সিলেক্ট কোয়ারিকে ডিকিউএল এর আন্ডারে ফেলা হয়। আমরা যখন পড়বো তখন ডিকিউএল এর আন্ডারই পড়বো, কিন্তু তোমাকে আমি ডিটেলে বলে রাখলাম কারণ কেউ যদি জিজ্ঞেস করে তুমি ডিটেলে বলতে পারবে। However, in traditional SQL standard and many database system like MySQL, আমরা MySQL ইউজ করব, select is still grouped under DML. সিলেক্টকে কিছু কিছু ফ্রেমওয়ার্কে কিংবা স্ট্যান্ডার্ড এসকিউএলে যেমন MySQL এই সিলেক্ট কোয়ারিকে ডিএমএল এর আন্ডারেই ফেলা হয়। মানে এতটা ডিটেল তুমি বলতে পারবে। দেখো এটা আমার ডকুমেন্ট, এটা যদি তুমি ওপেন করো, ব্যাকগ্রাউন্ডে যদি একটু সাউন্ড আসে তার জন্য সরি, পাড়াতে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। এ দেখো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর আন্ডারে সিলেক্ট স্টেটমেন্ট আছে, বুঝতে পারলে? এর জন্য এখানে বলছে যে হাউএভার ইন ট্রেডিশনাল এসকিউএল স্ট্যান্ডার্ড অ্যান্ড মেনি ডেটাবেস সিস্টেম সিলেক্ট ইজ স্টিল গ্রুপড আন্ডার ডিএমএল, বুঝতে পারলে? চলো এখানে দেখো, এটা তো মাইএসকিউএলের ডকুমেন্টেশন, আমরা মাইএসকিউএল থেকে পড়ছি, তো মাইএসকিউএলেও সিলেক্ট স্টেটমেন্টকে ডিএমএল এর ডেটা ম্যানিপুলেশন স্টেটমেন্টের মধ্যে ফেলা হচ্ছে, ঠিক আছে? এটা কেটে দিই। এবার কি বলছে? ট্রানজাকশনাল সাপোর্ট। ডিএমএল অপারেশন আর অফেন ইউজড উইদিন ট্রানজাকশন অ্যান্ড টু এনশিওর ডেটা কনসিস্টেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি। ডেটা ম্যানিপুলেশন মানে কি? কোনো একটা জিনিসের উপর তুমি রাইট করছো, একটা টেবিলের মধ্যে তুমি ডেটা সেভ করছো, কিংবা কারোর ডেটা তুমি আপডেট করছো, কারোর ডেটা তুমি ডিলিট করছো, ঠিক আছে? এই জিনিসটাকে কখনো কখনো প্রায়ই, মানে মোর অফেন প্রায়ই একটা ট্রানজাকশনের মধ্যে ফেলা হয়। ট্রানজাকশন কি একটুখানি বলে দিই। এ ট্রানজাকশন ইজ এ সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক। ইফ এ ট্রানজাকশন ইজ সাকসেসফুল, অল দ্য ডেটা মডিফাইজ made during the transaction are committed and became a permanent part of database. If transaction encounters error and must be cancelled or rolled back, then all the data modify are erased. দেখো এই জিনিসটা বলছে। সাপোজ এটা তোমার একটা ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে? এটা একটা অ্যাকাউন্ট এ, এটা একটা অ্যাকাউন্ট বি। এখান থেকে টাকা এখানে পাঠাচ্ছ তুমি 500 টাকা। তার মানে কি এখানে তুমি 500 টাকা অ্যাড হচ্ছে, তার মানে এখানে ছিল 1000 টাকা, এখান থেকে তুমি 500 টাকা পাঠাচ্ছ। তার মানে কি একটা স্টেটমেন্ট হচ্ছে আপডেট হলো, মানে কি 500টা এই 1000টা 500 হলো, মাইনাস হলো। আর এখানে 500 ছিল, আরও 500 অ্যাড হলো, এখানে 500 ছিল আরও 500 অ্যাড হলো, মানে কি হলো? আরেকটা আপডেট অপারেশন হলো 1000 টাকা। আর এই যে ট্রানজ্যাকশনটা হলো, সাপোজ এর একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি তুমি রেখেছো এই টেবিলে। মানে এখানে কি কি অপারেশন হলো? প্রথমে এই টেবিলে আপডেট হলো, মানে 500 টাকা মাইনাস হলো। তারপরে বি টেবিলে 500 টাকা অ্যাড হলো, মানে আরেকটা অপারেশন হলো 500। আর একটা ট্রানজাকশন হিস্ট্রি বলে আছে, সেখানে একটা ডেটা এন্ট্রি হলো যেখানে তুমি দেখাচ্ছ এ থেকে বিতে টাকা গেছে 500 টাকা, ঠিক আছে? তার মানে কি এখানে 3টে ডিএমএল অপারেশন হলো, কারেক্ট? এবার কোনো একটা কারণে সাপোজ এখানে আপডেট হয়েছে, এখানে আপডেট হয়েছে, এখানে ইনসার্টের দিকে কোনো কারণে ফেল হয়েছে। তার মানে কি এই যে ট্রানজাকশনটা হলো, এই যে জিনিসটা হলো, তার মানে কি তোমার কাছে ডেটা ইন্টিগ্রিটি কিংবা কনসিস্টেন্সি বজায় থাকলো না। তোমার কাছে এখানে টাকা কেটে দিয়েছে, এখানে প্লাস হয়ে গেছে, কিন্তু তোমার কাছে ট্রানজাকশন হিস্ট্রি নেই। এটা জিনিসটা ঠিক না, না? এর জন্যই এই পুরো প্রসেসটাকে এখানে প্রথমে এই পুরো প্রসেসটাকে একটা ট্রানজাকশনের মধ্যে ফেলা হয়। ট্রানজাকশন কি? একটা সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক। এখানে যেমন তিনটে হচ্ছিল, একটা দুটো তিনটে, এই তিনটে মিলিয়ে ও একটা ইউনিট অফ ওয়ার্ক করেছে। যদি পুরোটা সাকসেসফুল হয়ে যায় তাহলে কমিট করলাম, মানে কি ডেটা পার্মানেন্টলি ডেটাবেসে স্টোর হয়ে গেল। ইনকেস যদি ফেল হয় তাহলে এটাকে আমি রোল ব্যাক করলাম, এই ট্রানজাকশনটাকে রোল ব্যাক করলাম, মানে কি যা যা আপডেটগুলো হয়েছিল সেগুলো ইরেজ হয়ে গেছে, বুঝতে পারলে? তার মানে এটা তো ডায়াগ্রামের রেসপেক্টে। এখানে যদি তুমি কোডিংয়ের রেসপেক্টে দেখো তাহলে এরকম করে লিখতে হবে যে স্টার্ট ট্রানজাকশন, যখন আমরা ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ পড়বো তখন দেখব। এখানে স্টার্ট ট্রানজাকশন করতে হবে, তারপরে এখানে অপারেশন করতে হবে, যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে এখানে কমিট করতে হবে, যদি ইনকেস ফেল হয় তাহলে রোল ব্যাক করতে হবে। রোল ব্যাক করা মানে কি পুরো ট্রানজাকশনটাকে রিভার্ট করে দাও, মানে যা যা আপডেট ফাপডেট হয়েছিল সেগুলো সব ইরেজ হয়ে যাবে। তাহলে ওটা এখানেই বলছে যে ট্রানজাকশনাল সাপোর্ট ডিএমএল অপারেশন আর অফেন ইউজ উইদিন ট্রানজাকশন, মানে কমিট, রোল ব্যাক, সেভ পয়েন্টও আছে।
টু এনশিওর ডেটা কনসিস্টেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি। ওই যে যদি ফেল হয়ে যায় তাহলে রোল ব্যাক করে দেবে। তুমি যদি ট্রানজ্যাকশনের মধ্যে না রাখো তাহলে এখান থেকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, ওর অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে, কিন্তু তুমি কোনোদিন ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাচ্ছ না, তাহলে এটা তো কোনো মানে হয় না। না হলে পুরো প্রসেস হবে, নাহলে আবার রোল ব্যাক হয়ে যাবে। A transaction is a single unit of work. If a transaction is successful, all the data modifiers made during the transaction are committed and become a permanent part of database. বুঝে গেলে? If a transaction encounters error and must be cancelled or rolled back, then all the data modified are erased. সরে যাও, ঠিক আছে? CRUD অপারেশন এখানে একটু সাজি কি ক্রিয়েট ডিএমএল দিয়ে CRUD অপারেশন হচ্ছে, মানে কি ইনসার্ট রিড, মানে সিলেক্টে তো ডিএমএল এর মধ্যে ফেলাচ্ছি, কিন্তু আমরা ডিকিউএল এর আন্ডারে যখন পড়বো তখন পড়ব। তুমি এরকম বলতে পারো, পুরো ডিটেল তো আমি বললামই, কেউ যদি জিজ্ঞেস করে তুমি ডিটেলে বলতে পারো। আপডেট আর ডিলিট হয়ে গেল, সুন্দর। আজকে শুধু আমরা পড়বো ইনসার্ট অপারেশন, ঠিক আছে? চল, এই জিনিসগুলো আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে নিয়েছি, এই জিনিসগুলো দিয়ে কিছু কিছু হেল্প করেছি, মানে আগের 2-3টে ভিডিওতে আমরা এই এতগুলো কোয়ারি লিখেছি, ঠিক আছে? আজকে আমরা পড়বো এটা, এগুলো ছিল ডেটা ডেফিনেশন, দেখছি যে ক্রিয়েট হয়েছে, অল্টার হয়েছে, এক্সাম্পলের জন্য সিলেক্টও করতে হয়েছে, ইনসার্টও করতে হয়েছে, যে ট্রাঙ্কেট হয়েছে, ঠিক আছে? তারপর এখানে কোথাও একটা ড্রপও আছে, যে ড্রপ, ঠিক আছে? চলো এবার আমরা ডিএমএল করবো ইনসার্ট অপারেশন। আমাদের কাছে কি টেবিল আছে? এই এক্সট্রা টেবিলটা বাদ দাও, এটা আগের দিন একটা এক্সাম্পল দেওয়ার জন্য করেছিলাম। এটা হচ্ছে আমাদের কাছে এমপ্লয়ি ডিটেলস, ঠিক আছে? তাহলে প্রথমে টেবিলের ডেফিনেশনটা দেখে নিই। প্রথমে দেখি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস। কোনো ডেটা নেই, এই সিলেক্ট করে লিখলাম না, এটাও রিট্রিভিং, এটাই রিট্রিভিং বলছিলাম সেই সময়, ঠিক আছে? দেখো এটা দিয়ে কোনো কি ম্যানিপুলেট হচ্ছে না, শুধু রিড হচ্ছে ডেটা। এবার টেবিলের ডেসক্রিপশনটা দেখে নিই। ডেসক্রিপশন তার মানে আমার কাছে এতগুলো কলম আছে, যার মধ্যে প্যান কার্ডটা হচ্ছে ইউনিক, ঠিক আছে? আর কি আছে? স্যালারি ইন্ট, মোবাইল নাম্বার দিতে হবে, নট নাল। আইডি হচ্ছে আমার কাছে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট আগের দিন আমরা অলরেডি সব ডিসকাস করেছি, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে কি, যখন কোনো একটা রো ইনসার্ট হবে, যেহেতু প্রাইমারি কি এর প্রপার্টিজ হচ্ছে কোনো সবসময় ইউনিক হতে হবে এবং নট নাল হতে হবে। তো অটো ইনক্রিমেন্ট আমাদের কি হেল্প করে? একটা করে কাউন্টার বাড়তে থাকে, তার মানে কি ইউনিকনেস এবং নট নাল দুটো প্রপার্টিস বজায় থাকে। তাহলে আমরা ডেটা ইনসার্ট করব। কি বলছে? ইনসার্ট ইনটু, এটা হচ্ছে সেন্টেক্স, ঠিক আছে? তাহলে আমরা ডেটা ইনসার্ট করি। এর মধ্যে সাপোজ তোমার কাছে একটা এমপ্লয়ি আসছে যার নাম হচ্ছে অজয়। ইনসার্ট ইনটু, আমার ভিডিওগুলো মাঝে কয়েকদিন মানে কি মাঝে মধ্যে একটু একটু ডিলে হয়ে যায়, কারণ অফিসেরও চাপ থাকে, আর কি বলবো, কখনো কখনো অফিস থেকে ফিরতেও একটু লেট হয়ে যায়, আর যা ট্রাফিকেই অর্ধেক সময় চলে যায়। যাই হোক, ইনসার্ট ইনটু টেবিল নেম। আচ্ছা, আমাকে এই কলমে ডেটা পড়তে হবে, তার মানে কি? দেখো সেন্টেক্সটা কি বলছে, এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে এরকম কলম কমা কমা দিয়ে তারপরে ভ্যালুস, ঠিক আছে? তার মানে কি আমার কাছে এতগুলো কলম আছে, কমা কমা দিতে হবে। তোমাদের একটা ছোট্ট ট্রিক দেখিয়ে দিই, যারা জানো তারা তো খুবই ভালো, যারা না জানো তাদের জন্য। আমরা কমা কোথায় লাগাবো? এই যে এরকম, এখানে কমা, এখানে কমা, এরকম করে পড়বো। তাহলে রিপ্লেস রেগুলার এক্সপ্রেশন ডলার, হয়ে গেল ডলার কমা, রিপ্লেস হয়ে গেল, সবগুলো কমালে অ্যাড হয়ে গেল। আমরা আইডিটা এই কারণে নিই, কারণ আইডিটা অটো ইনক্রিমেন্ট, তাহলে আইডির ডেটা আমাকে ম্যানুয়ালি বসাতে হবে না। ও এই যে অটো ইনক্রিমেন্ট আছে, ও মাইএসকিউএল তাহলে কী করবে, যখন একটা রো ইনসার্ট করবে ও তখন অটো ইনক্রিমেন্টের কাউন্টারটা দেখবে, তার সাথে অ্যাড করে ডেটা অ্যাড করে দেবে, যার জন্য আর এর ফলেই প্রাইমারি কি এর যে প্রপার্টিস আছে, যে নট নাল এবং ইউনিক হতে হবে, সেই জিনিসটা বজায় থাকবে, ঠিক আছে? তো তাহলে আমরা করে নিলাম, কেমন করে একবার দেখে নিই। এই রিপ্লেস করবে ডলার কমা, আর রেগুলার এক্সপ্রেশন সিলেক্ট করবে,
যখন এটাকে রিপ্লেস করবে তখন এরকমভাবে কমা করবে। আর যদি তুমি ফার্স্টে করতে চাও তাহলে তোমাকে ডলারের বদলে আপ কি কোথায় গেল, এখানে অ্যাকচুয়ালি লাইটের শ্যাডো পড়ছে তো দেখতে অসুবিধা হচ্ছে। যদি এরম করে করো, এরম আপ কি দিয়ে দেখছো এরকম সামনে পড়ছে, যদি এখান থেকে করো রিপ্লেস দেখছো সামনে পড়ছে, ঠিক আছে। আর ডলার দিলে লাস্টে অ্যাডর ডলার দিই, তাহলে এগুলো আমার দরকার নেই। তাহলে এটাকে আমি কপি করি, ব্র্যাকেট হয়ে গেল, সুন্দর। এবার ভ্যালুসে ফার্স্টে কি আছে, আর এখানে যেরকম সিকোয়েন্সে দিচ্ছ সেরকম এখানে কলমগুলো যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে যদি তুমি যে ডেটাগুলো সেট করবে সেই কলমে গিয়ে পড়বে, ঠিক আছে। যেমন এখানে যদি ফার্স্ট নেম মানে হবে অজয়, ঠিক আছে। তারপরে কি হলো লাস্ট নেম দেবনা, ঠিক আছে। তারপরে কি আছে মোবাইল নাম্বার দাও কিছু একটা, ঠিক আছে। তারপরে আছে প্যান নাম্বার ইউনিক, মনে রাখবে প্যান নাম্বার ইউনিক, এই যে প্যান নাম্বার ইউনিক, কিছু একটা দাও। তারপরে কি আছে স্যালারি কি আছে ইন্ট, তাহলে ইন্ট ভ্যালু দাও। তারপরে কি আছে মেল আইডি দাও, অজয় @ইমেল, ঠিক আছে। তারপরে কি আছে মিডিল নেম দাও কিছু একটা, মিডিল নেম নেই নাল দিদি, ঠিক আছে। তাহলে এরকম একটা ডেটা ইনসার্ট করি, কনসোলটাকে ক্লিন করি, এরকম আমি ডেটা ইনসার্ট, সুন্দর একটা ডেটা ইনসার্ট হয়ে গেল। এবার আমি সিলেক্ট কোয়েরি চালাই, দেখো সুন্দর একটা ডেটা ইনসার্ট হয়ে গেল, কারেক্ট। এবার সাপোজ আরেকটা এমপ্লয়ি এসছে যার নাম অর্ণব, মোবাইল নাম্বার ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা দিলাম ধরো অন্য। এবার দেখো, এবার যদি আমি ইনসার্ট করতে যাই, দেখো এখানে এরর বলছে, কারণ কি এই যে ডুপ্লিকেট, এই যে প্যান নাম্বার তো ইউনিক, কারেক্ট। প্যান নাম্বার ইউনিক, কোথায় গেল প্যান নাম্বার ইউনিক, তাহলে যদি ভ্যালু দিই তাহলে ইউনিক হতে হবে, কিন্তু তুমি ভ্যালু নাও দিতে পারো। আমি ঠিক সরি, এটা হচ্ছে প্যান নাম্বার। ইউনিকের প্রপার্টিস হচ্ছে যদি ভ্যালু দাও তাহলে সেটা ইউনিক হতে হবে, কিন্তু নাও দিতে পারো, বুঝে গেলে। তার মানে এখানে যদি আমি নাল ইনসার্ট করে দিই, ধরো প্যান নাম্বার নেই, ও পরে দেবে, ও বলেছে স্যার আমার কাছে নেই, আমি পরে দেবো, ঠিক আছে। এই ডেটা ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। দেখি সুন্দর, ঠিক আছে। এটা একটা এরকমভাবে একভাবে আমরা ডেটা ইনসার্ট করলাম। এবার কি বলছে ইনসার্ট মাল্টিপল রোস। এবার সাপোজ তোমার কাছে তুমি একসাথে 2-3 জনের ডেটা এন্ট্রি করতে চাইছো, তাহলে কেমন করে করবে, কিছুই না। সাপোজ তোমার কাছে একজন এমপ্লয়ি এসছে যার নাম রাতুল দত্ত, ওর মোবাইল নাম্বার সাপোজ দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, প্যান নাম্বার ওর কাছে আছে, তাহলে প্যান নাম্বার কিছু একটা দাও, প্যান নাম্বার দিয়ে দিলাম। স্যালারি যেমনি আছে থাক, মেল আইডি রাতুল, ওর মিডিল নেম আছে, মিডিল নেম চন্দ্র, এটা একটা হলো। আচ্ছা, তুমি চাইছো 2-3টে রো একসাথে করো, আমি 2টো রো এক্সাম্পল দিচ্ছি। তাহলে এটাকে তুমি কপি করবে, কমা দিয়ে আরেকটা রো ইনসার্ট। এবার সাপোজ আমার কাছে আরেকজন এমপ্লয়ি এসছে, মানে রাতুল আর সাপোজ অমিতেশ একই দিনে জয়েন করছে, তাহলে তুমি একটা করে না করে তুমি 2টো ভাবে করতে পারো। অমিতেশ রায়, এটা হচ্ছে মোবাইল নাম্বার দাও কিছুটা চেঞ্জ করে, ঠিক আছে। এটা হচ্ছে প্যান নাম্বার, সাপোজ অমিতেশের প্যান নাম্বার নেই, না অমিতেশ, আর ওর মিডিল নেমও নেই, না
এটাকে ক্লিয়ার করে দিই। দেখো সুন্দর ডেটা ইনসার্ট হয়ে গেল, দুটো রো এফেক্টেড। চলো দেখো সুন্দর রাতুল, দেখছো এই যে প্যান নাম্বার ইউনিক যদি দাও, যদি ভ্যালু দাও তাহলে ইউনিক হতে হবে, কিন্তু তুমি ভ্যালু নাও দিতে পারো। আর প্রাইমারি কি, তোমাকে ভ্যালু দিতেই হবে সবসময় এবং সেটাকে ইউনিক হতে হবে, বুঝতে পারলে? তাহলে দুজনের প্যান নাম্বার নেই, দুজনের প্যান নাম্বার আছে কিন্তু দুটো ইউনিক, তাহলে আমরা দুভাবে ডেটা ইনসার্ট করতে পারলাম, বুঝে গেলে? এবার এখানে একটা টেবিল আগের দিন আমি বানিয়েছিলাম, মনে আছে? লাইক, লাইক কিওয়ার্ড দিয়ে, কোথায় গেল? থাকবে নিশ্চয়ই, এই যে এই যে লাইক কিওয়ার্ডটি, এই ভিডিওটা একটু তুমি দেখো, বুঝে যাবে। আমরা এখানে ইনসার্ট করছি, ইনসার্টের পয়েন্টে দেখো, দেখো এই টেবিলটা সেম কপি করে বানানো হয়েছে, যে লাইক দিয়ে, এই যে লাইক দিয়ে যখন করেছিলাম না, মানে কি আমি একটা, দেখো এখানে সিনট্যাক্সটা তোমাদের বলে দিই, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা, এই এক্সট্রা বলে একটা টেবিল বানিয়েছিলাম, ঠিক আছে? লাইক এমপ্লয়ি ডিটেলস, মানে এই ডিটেলটাকে কপি করে এই ডিটেলটা বানিয়েছিল। কপি করে বলতে কি, ওর পুরো স্ট্রাকচারটা উইথ কনস্ট্যান্ট, মানে প্রাইমারি কি, এই টেবিলটা যদি তুমি ডেসক্রিপশন দেখো, দেখো পুরো সেম, ঠিক আছে? ও আচ্ছা, এখানে অটো ইনক্রিমেন্ট নেই, এটা পরে অ্যাজ দিয়ে বানানো হয়েছিল, ঠিক আছে? এক কাজ করি, এটাকে আমি করি ট্রাঙ্কেট করে দিই, ট্রাঙ্কেট টেবিল, সরি সরি সরি, ট্রাঙ্কেট না, ড্রপ, ড্রপ করে একটা বানিয়ে নেবো, ঠিক আছে? দেখো ড্রপ হয়ে গেল, টেবিলটা নেই। এবার এমপ্লয়ি ডিটেলস টেবিলসের মতনই আরেকটা টেবিল বানাই, যার নাম হবে এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা, ক্রিয়েট টেবিল লাইক, এই যে এরকম করে লিখতে হবে, লাইক, এটা হচ্ছে সেন্টেক্স, ঠিক আছে? ক্রিয়েট টেবিল, টেবিল নেম লাইক এমপ্লয়ি ডিটেলস, এটাকে আমি এক্সিকিউট করি। এটা অ্যাকচুয়ালি ডিএমএল না, এটা ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? এটাকে ক্লিয়ার করি। দেখো আরেকটা টেবিল ক্রিয়েট হলো, এখানে তুমি রিফ্রেশ করো, এই যে একটা টেবিল ক্রিয়েট হলো, ঠিক আছে? এই একটা টেবিল ক্রিয়েট হলো যেটা এমপ্লয়ি ডিটেলসের মতন। এবার এই ডেসক্রিপশন তুমি দেখো, ড্রপ হয়ে গেল, সরি সরি, এর জন্যই, এর জন্য ড্রপ আর ট্রাঙ্কেটকে আমি আলাদা করে রেখে দিই ইন কেস। আচ্ছা আরেকবার ক্রিয়েট করি, ক্রিয়েট করলাম, রিফ্রেশ, ক্রিয়েট হয়ে গেল, কারেক্ট? দেখো পুরো এমপ্লয়ি ডিটেলসের মতন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে ডেটা নেই। সিলেক্ট স্টার ফ্রম, দাও, ডেটা নেই। এবার তুমি এই টেবিলটার মধ্যে ডেটা ইনসার্ট করতে চাও, এই যে এই এক্সাম্পলটা, ইনসার্ট ফ্রম নাদার টেবিল, বুঝতে পারলে? তাহলে কেমন করে লিখবে? ইনসার্ট ইনটু, কোথায়? এমপ্লয়ি এক্সট্রা, সিলেক্ট স্টার ফ্রম, কোথা থেকে পড়বো আমরা? এমপ্লয়ি ডিটেলস, এখানে একবার করে নিই, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা। দেখো কোনো ডেটা নেই, এমপ্লয়ি ডিটেলসে আছে ডেটা, এখানে করে নিই এক্সাম্পলগুলো, এমপ্লয়ি ডিটেলস, দেখো এমপ্লয়ি ডিটেলসে ডেটা আছে। এবার এমপ্লয়ি ডিটেলসটাকে কপি করে আমি আরেকটা টেবিল বানিয়েছি, যার যার নাম হচ্ছে এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা, হয়ে গেল? এবার এমপ্লয়ি ডিটেলস এক্সট্রাতে ডেটা নেই, ঠিক আছে? এবার আমি চাইছি যে এমপ্লয়ি ডিটেলস এক্সট্রার ভেতরে ডেটা ইনসার্ট হোক আরেকটা টেবিল থেকে কপি হয়ে, তার মানে তার সিনট্যাক্স হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস, ইনসার্ট করো, দেখো হয়ে গেল। এই দেখো চারটা রো এফেক্টেড, কোথায় এফেক্টেড হয়েছে? এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা। এবার দেখো এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা, দেখো ডেটা চলে এলো, সুন্দর ডেটা চলে এলো, এই যে দুটো সেম সেম। দেখো এমপ্লয়ি ডিটেলস
যা ডেটা ছিল এমপ্লয়ি ডিটেলস এক্সট্রাতেও তাই ডেটাই আছে। তার মানে কি আমরা এই এক্সাম্পলটা ইমপ্লিমেন্ট করলাম, ইনসার্ট ফ্রম নাদার টেবিল। বুঝতে পারলে? এখানে সিলেক্ট স্টার করে করা হয়েছে, তুমি পার্টিকুলার কলম ধরে ধরেও করতে পারো। যেমন কি যদি তুমি কলম 1 কলম 2 করতে, তাহলে সিলেক্ট এখানে যেমন স্টার্ট দিয়েছিলাম, কোথায় গেল, এখানে যেমন স্টার্ট দিয়েছিলাম, তুমি এখানে কলম ধরে ধরেও করতে পারতে। এই যে ইনসার্ট ইনটু টেবিল দিয়ে কলম, পার্টিকুলার কলম ধরে ধরে করছো, ঠিক আছে? এই এক্সাম্পলটা বাড়িতে চেষ্টা করবে, হয়ে যাবে। সিম্পল এক্সাম্পল, তুমি সেন্টেন্স দেখে বুঝতে পারছো না? এই যে তুমি সেন্টেন্স দেখেই বুঝতে পারবে, এটা সেম। এখানে পুরো ডেটাটাকে কপি করেছিলাম, এখানে পার্টিকুলার এই কলম সিলেক্ট, এই যে স্টার করেছিলাম, তার পরিবর্তে তুমি এই কলম করছো। বুঝতে পারলো? ঠিক আছে, চলো তাহলে আমরা 3 রকমভাবে করে নিয়েছি। আরেকটা হচ্ছে ডেটা লোড ফ্রম ফাইল। এটা দাও, এটা মজাদার। সাপোজ তোমার কাছে, আমি না এই টেবিলটাকে, এই যে এক্সট্রা টেবিলটা আছে না, এটাকে আমি ট্রাঙ্কেট করে দিই। গেল সিলেক্ট ফ্রম, এটার উপরে এক্সাম্পল দিই, ঠিক আছে? কারণ ওই মেন টেবিলটাকে আমি চেঞ্জ করছি না, কারণ ওটা দিয়ে আমরা ডিকুয়েল কিংবা আপডেট অপারেশনও করবো, ঠিক আছে? তো এই যে এক্সট্রা টেবিলটা আছে, এটার উপর এই বাল্ক অপারেশনটা দেখায়। তাহলে এটাকে আমি ট্রাঙ্কেট করে দিই, ট্রাঙ্কেট টেবিল, ঠিক আছে? ট্রাঙ্কেট করে দিলাম, মানে কি এর মধ্যে এখন কোনো ডেটা নেই, পরিষ্কার, ঠিক আছে? এবার এই টেবিলের মধ্যে তুমি ডেটা ইনসার্ট করতে চাও, বাল্ক অপারেশন, কোনো ফাইল থেকে। ট্রাঙ্কেট স্টেটমেন্ট থেকে সরিয়ে দিই। হলো, বাল্ক অপারেশন করবে কিভাবে, সেন্টেন্সটা দেখো। বলছে লোড ডেটা ইন ফাইল দিয়ে একটা ফাইল পাথ দিতে হবে। মানে কি কোনো একটা টেবিলের মধ্যে, কোনো একটা ফাইলের মধ্যে তোমার কাছে ধরো ডেটা আছে, তুমি ওই পুরো ডেটাটাকে টেবিলের মধ্যে ইনসার্ট করতে চাইছো, কেমন করে করবে? তার সেন্টেন্স হচ্ছে লোড ডেটা ইন ফাইল, একটা ফাইলের পাথ দিতে হবে, ইনটু টেবিল দিয়ে, এখানে টেবিল নেম, আমাদের কাছে টেবিল নেম কি, এমপ্লয়ি ডিটেলস এক্সট্রা। হয়ে গেল? কোথায় গেল, এটা আমার দরকার নেই, কলম, হ্যাঁ ঠিক আছে। তাহলে লোড ডেটা ইন ফাইল, একটা ফাইলের পাথ দিতে হবে, ইনটু টেবিল, এটা আমার টেবিল নেম, এবং ফাইল টার্মিনেটেড বাই কমা লাইন্স টার্মিনেটেড বাই নিউ লাইন, আর এই কলম। তার মানে আমার কাছে কি আছে, কলমগুলো কোথায় গেল, আমি নোটপ্যাড থেকে বার করি, এই জিনিসটাকে আমি নোটপ্যাডে নিয়ে যাই আগে, ঠিক আছে? এই জিনিসটাকে আমি একটা নোটপ্যাডে সাজিয়ে নিই। তাহলে একটা ফাইল, আমার প্রথম কথা আমার একটা ফাইল লাগবে আর ফাইল পাথ লাগবে, ঠিক আছে? চলো, অলরেডি আমার কাছে একটা ফাইল আছে, এসকিউএল, এই যে বাল্ক ইনসার্ট, এই ফাইলটাকে আমি ওপেন করি, ঠিক আছে? এবং ফাঁকা, এটাকে আমি কপি করি। আর এখানে একটা প্রপার্টিস আগে থেকে বলে নিই, ইউজ ফরওয়ার্ড স্ল্যাশেস ইন ফাইল পাথ ইভেন অন উইন্ডোজ, ঠিক আছে? চল, তার মানে এটা আমার কাছে ফাইল পাথ, ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে বলছে। থিওরিগুলো আমি পড়বো, আগে সিনারিওটা জেনারেট করি, তারপরে থিওরিগুলো পড়ব। স্ল্যাশ কি আছে, ফাইলের নাম কি আছে, বাল্ক ইনসার্ট ডট টিএক্স টেক্সট, টেবিল নেম কলম, কলমগুলো আমার কাছে কি আছে, এইগুলো হচ্ছে আমার কলম নেম, এগুলো আমার কলম নেম, হয়ে গেল। তাহলে এটাকে আমি নিয়ে যাই মাইস্কুয়েল, সুন্দর। এবার এই যে এই ফাইলে তো আমাকে ডেটা রাখতে হবে, তাই না? তাহলে ডেটাগুলো নিয়ে যাই, আমি এক কাজ করি, এখান থেকে ডেটাগুলোকে কপি করে নিই, এখান থেকে এটাকে কপি করে নিই, হলো। এটা আমার প্রাইমারি কি থাকবে না, তার মানে কি অজয় দেবনাথ
তারপরে কি আছে, মোবাইল নাম্বার, ঠিক আছে, তারপরে কি আছে, প্যান নাম্বার, ঠিক আছে, তারপরে স্যালারি, ঠিক আছে, তারপরে মেল আইডি। হলো, আরেকটা এমপ্লয়ি করে দিই, অমিত দেবনাথ, মোবাইল নাম্বার সেম হতেই পারে, অসুবিধা নেই, প্যান নাম্বার আলাদা করে দিই, ইমেল আইডি, ঠিক আছে, এটা আমার ফাইল সেভ করলাম। এবার আমি যদি এটা একটু বড় করি, ক্লিয়ার হলো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি এক্সট্রা, এর মধ্যে এখন ডেটা নেই, কারেক্ট। এবার এই জিনিসটাকে আমি রান করছি, তার মানে কি, লোড ডেটা ইন ফাইল, এই ফাইলের মধ্যে যে ডেটাটা আছে ইনটু টেবিল, এই টেবিলে ফিল্ডস টার্মিনেটেড বাই কমা, এই যে ফিল্ডস মানে হচ্ছে এই যে কলমগুলো, এই যে এগুলো হচ্ছে কমা দিয়ে সেপারেটেড, আর লাইন টার্মিনেটেড বাই নিউ লাইন, এই যে এন্টার মেরেছি তারপর একটা নিউ লাইন, তার মানে কি ও এটা একটা রো এবং এই জিনিসগুলো এক একটা কলম হিসাবে ধরবে, আর এটা একটা রো আর এইগুলোকে এক একটা কলমের ভ্যালু হিসাবে ধরবে, ঠিক আছে। এবার রান করি, এবার রান করি, দেখো রান হবে না, দেখ এরর, এই যে সিকিউর ফাইল প্রাইভেসি মানে কি, মাইস্কুয়েল সিকিউরিটি পারপাসে সমস্ত ফাইল, যে কোনো ফাইল থেকে নাও অ্যাক্সেস, ফাইল রিড করার অ্যাক্সেস দেয় না, মানে কি, তুমি একটা এরকম একটা কোয়ারি চালিয়ে দিলে, তুমি যে কোনো জায়গায় একটা ফাইল রেখে সেই পাথটা নিয়ে তুমি কোয়ারি চালিয়ে দিলে, তো এটা তো সিকিউর নয় না, যে কেউ করে দিতে পারে, তাই না। তো মাইস্কুয়েল নিজে কিছু সিস্টেম কনফিগারেশন করে রেখেছে, যেখানে একটা পার্টিকুলার পাথ দিয়ে রেখেছে, ওই পাথে গিয়ে যদি তুমি ফাইল রাখো তাহলে ওখান থেকে ফাইল আপলোড হবে, কিংবা ফাইলের ডেটা বাল্ক অপারেশন হবে, ঠিক আছে। ওই পাথটা কোথায় আছে, শো ভেরিয়েবলস, এখানে এই পাথটা সিকিউর, এই দেখো এখানে বলছে না সিকিউর ফাইল প্রিভিলেজ, খোঁজো কোথায় গেল সিকিউর ফাইল প্রিভিলেজ, এই যে সিকিউর ফাইল প্রিভিলেজ, এই পাথে গিয়ে যদি তুমি ওই টেক্সট ফাইলটা রাখো তাহলে এখান থেকে ভালো অপারেশন করতে দেবে। এটাকে কপি করি, তার মানে এখানে রাখি এইটা, ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, পাথটা কোথায় আছে, সি প্রোগ্রাম ডেটা মাইএসকিউএল সার্ভার ভার্সন যেটা আছে আপলোড, তার ভেতরে আমি এই ফাইলটাকে নিয়ে যাব, আমার ফাইলটা এখন ডেস্কটপে আছে, তাহলে এটাকে আমি কপি করি, তারপরে কোথায় যেতে হবে, সি, তারপরে কোথায় যেতে হবে, প্রোগ্রাম ডেটা, প্রোগ্রাম ডেটা, এই যে সি প্রোগ্রাম ডেটা, এটা আমি কোথা থেকে পেয়েছিলাম, এই যে কনফিগারেশন, এই যে সিকিউর ফাইল প্রিভিলেজ, ঠিক আছে, সি প্রোগ্রাম ডেটা মাইএসকিউএল, মাইএসকিউএল, মাইএসকিউএল কোথায় গেল, মাইএসকিউএল, এই যে মাইএসকিউএল সার্ভার 8, এই যে মাইক্রো সার্ভার 8, তারপরে আপলোডস, এখানে তুমি পেস্ট করো, হলো, তার মানে এখানে তুমি পাথটা এখানে তুমি ফেললে ডেটাটা। এবার এই জিনিসটাকে কপি করো, কিংবা এক কাজ করো এইটাকে কপি করে নাও, তাহলেই তো হবে, আমার কাছে অলরেডি সেন্টেক্স লেখাই আছে, করলাম, ক্লিয়ার করি, এবার রান করি, এক্সিকিউট, চল, রো 1 ডাজন্ট কন্টেন্ট ডেটা ফর অল কলামস, আচ্ছা, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, বাল্ক ইনসার্টে কি আছে, 1 2 3 4 5 6টা, ওকে, কি নেই, মিডিল নেম, ও মিডিল নেম নেই, আচ্ছা এই ফাইলে তো চেঞ্জ করলে হবে না, এই ফাইলে চেঞ্জ করলে হবে না,
মিডিল নেম এখানে তুমি কমা নাল করে দিতে পারো, কিংবা মিডিল নেম দিতেও পারো, ঠিক আছে। কিছু একটা দাম, মিডিল নেম নট প্রেজেন্ট, এটা মিডিল নেম লিখে দাও নট প্রেজেন্ট। এটা তুমি দেখো ও এররটা কি বলেছিল, ওর একটা বলেছিল যে রো 1 ডাজন্ট কন্টেন ডেটা ফর অল কলমস। এখানে কটা কলম আছে? 1 2 3 4 5 6 7টা। আর এখানে কটা ছিল? 1 2 3 4 5 6টা। তো ম্যাচ করাতে পারছিলাম। ওই যে ইনসার্ট করার সময় বলেছিলাম না যে যেরকম কলমের সিকোয়েন্স থাকবে সেরকম সিকোয়েন্সে তোমাকে ডেটা দিতে হবে। তো আমি দিয়ে রেখেছিলাম 7টা, আর এখানে তোমার ভ্যালু ইনসার্ট করার সময় দেখছে যে ম্যাচ করছেন, সিকোয়েন্সগুলো ম্যাচ করছেন, এই জন্য এই এররটা দিয়েছি। এবার তুমি এখানে সেভ করো, এবার কোয়ারিটাকে এক্সিকিউট করো, দেখো ইনসার্ট হয়ে গেল। গুড। এবার দেখো এই জিনিসটা আমার দরকার নেই, এই জিনিসটা ইনকেস এক্সিকিউট হয়ে গেলে এক্সাম্পলটা নষ্ট হয়ে যাবে। দেখো সুন্দর ডেটা ইনসার্ট হয়ে গেল। মানে কোনো একটা ফাইল থেকে, এবং ফাইলটা ওই প্রিভিলেজ পাথের মধ্যেই থাকতে হবে যেখান থেকে তুমি রিড করে এখানে ডেটাটা তুমি ইনসার্ট করছো, ঠিক আছে। এবার এরকম হতে পারে না যে মিডিল নেমের সমস্যাটা হচ্ছিল, দেখো মিডিল নেম সরিয়ে দিলাম, ফাইলটাকে তুমি মডিফাই করো, করাই আছে, মিডিল নেম সরিয়ে দিলাম। এখানে কটা রো আছে এখন? 2টো, আরও 2টো অ্যাড হবে। শুধু আমাকে খেয়াল রাখতে হবে এটা কি প্যান নাম্বার হচ্ছে ইউনিক, তাহলে প্যান নাম্বার কিছুটা দিয়ে দাও, প্যান নাম্বার 1 2 3, প্যান নাম্বার 3 2 1, সেভ করে দাও, ডেটা এখান থেকে ইনসার্ট করো। দেখো ইনসার্ট হয়ে গেল। এবার ওই প্রথম যে এক্সেপশনটা দিয়েছিল যে রো কলম ম্যাচ করাতে পারছিল না, ঠিক আছে। এবার আমি রান করি, দেখো আরও 2টো, এই যে প্যান নাম্বার 1 2 3, প্যান নাম্বার 3 2 1। তাহলে বুঝে গেল বাল্ক অপারেশন মানে আমরা এই এক্সাম্পলটা ইমপ্লিমেন্ট করলাম। এই যে লোড ডেটা ইন ফাইল, বাল্ক অপারেশন ফ্রম সিবিএস কিংবা টেক্সট ফাইল থেকে। এবার শো ভেরিয়েবলস। শো ভেরিয়েবলস কি? দ্য শো ভেরিয়েবলস কমান্ড ইন MySQL is used to display the current value of system variables. Those variables control the behavior of MySQL server, client session or storage engine. Those variables influence performance, security, memory allocation and other critical aspect of database operation. এই যে এখানে আমরা শো ভেরিয়েবলস করেছিলাম, কোথায় গেল? এই যে শো ভেরিয়েবলস করেছিলাম, এখানে যে ভেরিয়েবলের নেম এবং তার কিছু কিছু ভ্যালু, এগুলো হচ্ছে MySQL এর সিস্টেম কনফিগারেশন, তোমার MySQL যে সার্ভারটা আছে তার কনফিগারেশন। যেমন আমরা কোন ভেরিয়েবলসটা ইউজ করেছিলাম? আমরা ভেরিয়েবলসটা ইউজ করেছিলাম সিকিউর ফাইল প্রিভিলেজ, লাইক মানে এই যে ভেরিয়েবলটা সেট, এই যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু যেটা সেট করা আছে, এই যে পাথটা যেটা সেট করা আছে, এই পাথের মধ্যেই MySQL তার কনফিগারেশনে বলেছে যে এই পাথের মধ্যেই আমরা যে ফাইলটা রাখবো কেবলমাত্র সেই ফাইল দিয়েই আমরা ইনসার্ট অপারেশন মানে বাল্ক ইনসার্ট অপারেশন করতে পারি কোনো ফাইল থেকে, কারেক্ট। তার মানে মোদ্দা কথা হচ্ছে এই যে ভেরিয়েবলসগুলো যেগুলো আছে না, এগুলো হচ্ছে তোমার MySQL এর সিস্টেম ভেরিয়েবলস। যেমন এখানে যেমন দেখো একটা আছে অটো কমিট, মানে কি MySQL এ আমরা যে MySQL অপারেশন করছি, এই যে ইনসার্ট আপডেট ডিলিট করছি, এখানে কি আছে অটো কমিটটা বাই ডিফল্ট অন হয়ে আছে। মানে কি আমরা যাই অপারেশন করছি ইনসার্ট আপডেট ডিলিট, সেটা পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে স্টোর হয়ে আছে কিংবা ডেটাবেসকে পার্মানেন্টলি এফেক্ট করছে। মানে আমি যদি একটা ডেটা ইনসার্ট করি, ওই ডেটাটা পার্মানেন্টলি ওই ডেটাবেসের মধ্যে ইনসার্ট হয়ে আছে, কিংবা কোনো একটা ডেটাকে যদি আপডেট করি তাহলে ওই ওই ভ্যালুটা পার্মানেন্টলি আপডেট হয়ে গেছে, কিংবা কোনো একটা রোকে যদি আমি ডিলিট করি তাহলে পার্মানেন্টলি ওটা ডেটাবেস থেকে ডিলিট হয়ে আছে। এর জন্য এখানে বলছে অটো কমিট অন হয়ে আছে। যদি তুমি অটো কমিটকে অফ করে রাখো তাহলে তুমি যদি কোনো ইনসার্ট আপডেট কিংবা ডিলিট অপারেশন করতে চাও তাহলে তোমাকে ম্যানুয়ালি কমিট করতে হবে, ওই যে ট্রানজাকশন অন করতে হবে, তারপরে তোমাকে অপারেশন করতে হবে, তারপরে কমিট করতে হবে। কিন্তু এখানে আমরা দেখছো না যখনই ইনসার্ট করছি সেগুলো পার্মানেন্টলি ডেটাবেসের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। কারণ কি? ডেটাবেসের কনফিগারেশন, ডেটাবেস কনফিগারেশনের মধ্যেই অটো কমিটকে অন করে রেখেছে, বুঝতে পারলে? তাহলে মোদ্দা কথা হচ্ছে এই যে শো ভেরিয়েবলস নাম শুনে বুঝতে পারছো, শো ভেরিয়েবলস মানে কি আমাকে লিস্ট অফ ভেরিয়েবলস দেখাচ্ছে যেগুলোর ভ্যালু হচ্ছে এই MySQL এর কনফিগারেশন। এই যে
The show variables command in MySQL is used to display the current value of system variables. Those variables control the behavior of MySQL server, client session, or storage engine. Those variables influence the performance, security, memory allocation, and other critical aspect of database operation. তার মানে কি ওই যে কনফিগারেশনগুলো আছে ওগুলো চেঞ্জ করলেই তোমার ডেটাবেসের বিহেভিয়ার চেঞ্জ করছে, যেমন কি অটো কমিট, কিংবা এই যে এখানে যে ফাইল পাথটা দিয়ে রেখেছে, তার মানে কি MySQL কনফিগার করে রেখেছে যে একমাত্র এই ফাইল পাথের মধ্যেই যদি তুমি ফাইল রেখে দাও এবং সেখান থেকে একমাত্র ওই ফাইল থেকেই তুমি বাল্কে ডেটা ইনসার্ট করতে পারো। বুঝতে পারলে? দেখবে দেখো এখানে তোমার এটা তোমার ফাইল পাথ দিয়ে রেখেছে, এই কনফিগারেশন তুমি এখানে দেখতে পারো। সার্চ মারো, এরকম সিকিউর ফাইল প্রিভিলেজ। তুমি যদি দেখো এটাকে আমি ক্লিয়ার করি, তোমার মনে হতে পারে এই ফাইল পাথটাকে তুমি আপডেট করতে চাও। যদি তুমি এটাকে আপডেট করতে চাও, দেখবে সেট ইকুয়াল টু কিছু একটা দাও, ABCD কিছু একটা ফাইল পাথ দাও। দেখবে এটা আপডেট করতে দেবে না, কারণ এটা রিড অনলি ভেরিয়েবল। দেখছো, রিড অনলি ভেরিয়েবল। তাহলে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে এই যে এখানে যে পাথটা দেওয়া আছে এই কনফিগ সার্ভারে, এই যে মাই ইনিট, এখানে তুমি পাথটাকে চেঞ্জ করতে হবে, তবে তোমার MySQL সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে। তারপরে যদি তোমার অপারেটিং সিস্টেম ওই ফাইল পাথে অ্যাক্সেস দেয় কিংবা ওই ফাইল পাথে পারমিশন দেওয়া থাকে, তাহলে তুমি পার্টিকুলার ওই ফাইল পাথ থেকে বাল্ক অপারেশন করতে পারবে। না হলে MySQL যে বাই ডিফল্ট পাথটা দিয়ে রেখেছে সেখান থেকে তোমাকে আপডেট করতে হবে। তার মানে কি শো ভেরিয়েবলস আমাদের দেখাচ্ছে যে তোমার MySQL এর কনফিগারেশন প্রপার্টিস। বুঝতে পারলে? এটাই এখানে বলছে, শো ভেরিয়েবলস কমেন্ট ইন MySQL ইজ ইউজ টু ডিসপ্লে দ্য কারেন্ট ভ্যালু অফ সিস্টেম ভেরিয়েবলস। সিস্টেম ভেরিয়েবল যেটা MySQL এর বিহেভিয়ারকে ম্যানিপুলেট করছে কিংবা ইনফ্লুয়েন্স করছে, ঠিক না? আমি ইনফ্লুয়েন্স করছি কি, এই যে অটো কমিট যেটা আমরা দেখলাম, অটো কমিটে বাই ডিফল্ট অন আছে, যদি অফ করে দিই তাহলে MySQL একরকম বিহেভ করবে। কারেক্ট? তাহলে আমরা মোটামুটি আজকে ইনসার্ট, ডিএমএল এর মধ্যে ইনসার্টের মধ্যে সিঙ্গেল ইনসার্ট, ডবল ইনসার্ট, একটা টেবিল থেকে আরেকটা টেবিল ইনসার্ট, বাল্ক অপারেশনে ইনসার্ট এবং শো ভেরিয়েবলস আমরা জানতে পারলাম। যদি ভিডিওটা তোমাদের কাছে মনে হয় যে হেল্পফুল, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তুমি অন্য কাউকে শেয়ারও করতে পারো, হয়তো তারও হেল্প হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিই। দেখা হবে নেক্সট ভিডিওতে। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। চল বাই, থ্যাংক ইউ।